এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। পড়ন্ত বিকেলে জনমানবহীন রাস্তায় হেঁটে চলেছে একটি মেয়ে। বয়স আনুমানিক 21 বছর হবে। কিছুটা আনমনেই হেঁটে চলছিল। হঠাৎ পেছন থেকে দৌড়ের শব্দ শুনতে পেয়ে সে পেছনে ফিরে তাকিয়েই দেখতে পায় একটি ছেলে দৌড়ে আসছে এবং তার পেছনে ছুরি হাতে নিয়ে দুইজন লোক সেই ছেলেটাকে মারার জন্য পেছনে ছুটছে। এমতো অবস্থায় মেয়েটা কিছু বুঝতে না পেরে রাস্তায় থাকা একটা দোকানের পিছনে যে লুকিয়ে যায়। মিনিট পাঁচেক পরে সে গোঙানি শব্দ শুনতে পায়। ভয়ে সে মাথাটা একটু বের করে যা দেখে তাতে তার সারা শরীর বরফে পরিণত হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না সে কি করবে, কারণ তার থেকে 10 হাত দূরে পড়ে আছে সেই ছেলেটা। পরক্ষণেই তার মনে হয় তার তো রক্তফোবিয়া আছে, সে যদি ওখানে রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়। আবার ভাবে, তাই বলে কি এভাবে একজনকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখে পালিয়ে যাবে। তাই সে ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে দিয়ে চারপাশে তাকিয়ে গুটি গুটি পায়ে এগোতে থাকে। লোকটার সামনে যে বসে কিছু বলতে যাবে তখনই লোকটা ওর দিকে তাকিয়ে পকেটে ইশারা করে কিছু একটা বোঝাতে চায়। মেয়েটা বুঝতে পারে ছেলেটি তার মোবাইলকে ইশারা করছে। ছেলেটা মেয়েটার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে শুধু মুখে একবার উচ্চারণ করে, খুব ধীরে। ফোন করো। দর্শক শ্রোতা, এতক্ষণ যে ছেলে আর মেয়ের কথা আমরা বলছিলাম এরা হচ্ছে আমাদের গল্পের নায়ক এবং নায়িকা। এই গল্পের সাথে জড়িয়ে আছে সূক্ষ্ম দুঃখ আর এক বুক অফুরন্ত ভালোবাসা। গল্পের নায়িকার নাম মায়া, আর তার সাথে আছে আমাদের গল্পের মিষ্টি ছোট্ট হিরো মায়ান, আর আমাদের লেডি কিলার হিরো রোদ। উনি কি বলল? উনি কি আমাকে ওনার ফোনে ফোন করতে বলল? কাকে ফোন করব আমি? তো আসেন আমরা গল্পে ফিরে যাই। তখনই মায়া ফোনটা হাতে নেয়, সাথে সাথে তার মনে পড়ে যায় লোকটা তাকে ফোন করার জন্য বলল। মায়া তখন ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের নাম্বার দেখতে যাচ্ছিল, তখনই দেখে ফোনটা ভাইব্রেশন হচ্ছে। কাঁপা কাঁপা হাতে মায়া ফোনটা রিসিভ করে বলে ওঠে। হ্যালো? ওপাশ থেকে তখনই শুনতে পায় কেউ একজন বলছে, রোদ, তুমি কোথায়? সেই তখন থেকে আমি তোমাকে খুঁজে যাচ্ছি। কি হয়েছে রোদ, কথা বলছো না কেন? তখনই এপাশ থেকে মায়া বলে ওঠে, আপনি যাকে ফোন করেছেন উনি এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসুন। ওপাশ থেকে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে। কোন জায়গায়, কোথায় আছে ও? মায়া চতুর্দিকে তাকিয়ে একটা দোকানের সাইনবোর্ডের জায়গায় নাম দেখে সে ঠিকানা বলে দেয়। মায়া রোদের দিকে তাকিয়ে বারবার তাকে ধাক্কা দিচ্ছে আর বলছে, এই যে, আপনি চোখ বন্ধ করে ফেললেন কেন? ও গড হেল্প মি! আমি কি করব এই লোকটাকে নিয়ে? গাড়ি নেই, কেউ নেই, একা একা আমি করবোটা কি? আর তখনই হঠাৎ করেই আকাশ ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ যেন বাড়তে থাকে। মায়া যেন ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে, কারণ সে অনেকক্ষণ যাবৎ রক্তের সামনে বসেছিল। রক্তে ফোবিয়া থাকাতে সে আর পারছিল না চোখ খুলে রাখতে। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। সে ঝাপসা চোখেই দেখতে পায় দূর থেকে একটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। গাড়িটা ধীরে ধীরে তাদের কাছে আসতেই হঠাৎ করেই মায়া অজ্ঞান হয়ে যায়। হাসপাতালের করিডোরের দরজার সামনে বিষাদগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আদনান সাহেব ও নিলয়। ডাক্তারদের ছুটোছুটি, বাড়িতেও এতক্ষণে খবর চলে গিয়েছে। আর এরই মধ্যে মিসেস আদনান, মেয়ে ও মেয়ের জামাই এসে পড়েছে। সবার চোখেই পানি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, কারণ সবাই যেন জানতো কোনো এক সময় এরকম কিছু হওয়ারই ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর অটি থেকে বের হয়ে আসে ডাক্তার। আদনান সাহেব তার সামনে যেতেই উনি বলেন, ঠিক এই মুহূর্তে যদি রোগীকে হাসপাতালে না আনা হতো তাহলে আর আমাদের কিছু করার থাকতো না। তবে এখন সে আউট অফ ডেঞ্জার, কিন্তু শরীর থেকে অনেক রক্তক্ষরণ হওয়ায় সে এখন অবজারভেশনে আছে। তাই আপাতত তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আশা করছি একদিন পরেই তার জ্ঞান ফিরবে, তখন সবাই তার সামনে যাবেন। সমস্যাটা শোনার পর আদনান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলেন। কিছুক্ষণ পর তার মনে পড়ে সেই মেয়েটার কথা। তিনি সামনে এগিয়ে গিয়ে একজন নার্সকে জিজ্ঞেস করেন, নার্স, আমাদের সাথে যে একটা মেয়েকে নিয়ে এসেছিলাম সে কোথায়? নার্স তখন একটা কেবিন দেখিয়ে বলল, উনি ওইখানে আছেন। উনি ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল।
ওনাকে সেলাইন দিয়ে রাখা হয়েছে। আদনান সাহেব ধীরে ধীরে সেই কেবিনে প্রবেশ করেন। বেডের কাছে গিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকেন মেয়েটার দিকে। কি মায়াবী মুখ! বিধাতা হয়তো তার সমস্তটা দিয়েই মেয়েটিকে তৈরি করেছে। সমস্ত মায়া যেন তার মধ্যেই ঢেলে দিয়েছে, এই চাঁদ মুখখানের মধ্যেই। কে তুমি মেয়ে? আজ তোমার এই অবস্থা আমার ছেলেকে বাঁচাতে গিয়ে হয়েছে। তুমি তো মায়াবী চাঁদের মতো একটা ছোট্ট পরী। নিশ্চয়ই তোমার পরিবার তোমার জন্য টেনশন করছে। আদনান সাহেবের কথাগুলোর কিছুই শুনতে পায় না মায়া, কারণ তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আদনান সাহেব রুম থেকে বের হতে যাচ্ছিলেন, এমন সময় ধীরে ধীরে হাতটা নড়তে দেখে তিনি আবার সামনে এগিয়ে আসেন। তখনই মায়া পিটপিট করে চোখগুলো খুলতে থাকে। চোখ খুলে চারদিকে তাকিয়ে সে বলে ওঠে। আমি কোথায়? দরজা থেকে সামনে এগিয়ে এসে আদনান সাহেব বলে, মা, তুমি ব্যস্ত হও না, আমরা হসপিটালে আছি। আপনি কে? আর আমাকে হসপিটালে কে এনেছে? ওই আহত লোকটা কোথায়? উনি কি বেঁচে আছেন? আদনান সাহেব মায়ের মুখের দিকে তাকিয়ে জবাব দেন, হ্যাঁ, বেঁচে আছে, ওকে কেবিনে দেওয়া হয়েছে। হঠাৎই মায়ের মনে পড়ে সে এখানে এসেছিল জরুরি একটা কাজের জন্য। আজকের মধ্যে তার একটা বাসা খুঁজে বের করতে হবে। আর মায়ান সে কি করছে? নিশ্চয়ই সে তার জন্য অনেক চিন্তা করছে। আদনান সাহেব মায়ের মাথায় হাত রেখে বলেন, মা, তোমার বাসা কোথায়? তোমার নাম কি? জি আঙ্কেল, আমার নাম মায়া, আর আমার বাড়ি চট্টগ্রামে। আমি ঢাকায় একটা চাকরি করছি, আর সেই সুবাদে আমাকে ঢাকায় থাকতে হবে। আর এই জন্য আমি একটা বাসা খোঁজার জন্য বের হয়েছিলাম। আদনান সাহেব মায়ের দিকে তাকিয়ে বলেন, তুমি আমার এত বড় উপকার করেছো। শুধু উপকার না বলতে পারো, তুমি আমার পরিবারের জীবন ফিরিয়ে দিতে সাহায্য করেছো। তাই তোমার এতটুকু উপকার আমি করতেই পারি। আদনান সাহেব যখন এই কেবিনে প্রবেশ করছিলেন তখন তার মেয়ে রোদেলা তার পিছনে পিছনে এসে দাঁড়িয়েছিলেন। সে আদনান সাহেব এবং মায়ের সব কথাই শুনতে পান। ধীর পায়ে রোদেলা সামনে এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে মায়ের মুখে হাত বুলিয়ে বলে, মাশাল্লাহ, কি সুন্দর! তুমি আমাদের কি উপকার করেছো তা তুমি নিজেও জানো না। তোমার জন্য আমরা সবাই আমাদের প্রাণ ফিরে পেয়েছি। তোমার সমস্যার সমাধান হবে, আর সেটা আমরাই করে দিব, তাই না ড্যাড? এ কথা বলেই রোদেলা আরমান সাহেবের দিকে তাকায় আর মুচকি হেসে আরমান সাহেবের একটা কার্ড বাড়িয়ে দিয়ে বলে, তুমি এই ঠিকানা অনুযায়ী চলে গেলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। রোদেলা মায়ের কাছে যেয়ে বলে, তুমি দেখতেও যেমন মায়াবী, তোমার নামটাও ঠিক মায়া। তুমি যাকে বাঁচাতে সাহায্য করেছো, আমি ওর বড় বোন, আর ও হচ্ছে আমার একমাত্র ভাই রোদ। আপু, আমাকে এখন যেতে হবে। আমার জন্য নিশ্চয়ই ওরা চিন্তা করছে। ভাইয়াও নিশ্চয়ই আমাকে ফোনে না পেয়ে খুবই চিন্তা করছে। মায়া আদনান সাহেবকে সালাম দিয়ে বের হতে নিবে তখনই আদনান সাহেব বলে ওঠেন, তোমার এই শরীরে এভাবে তোমাকে একা কিভাবে ছেড়ে দিতে পারি? তুমি কোথায় যাবে এখন? আমি এখন আমার এক বান্ধবীর বাসায় যাব। ঠিক আছে, আমার ড্রাইভার তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবে। আমরা জানি তুমি যেতে পারবে। তোমাকে দেখে মনে হয় তুমি অনেক সাহসী, তাই বলে আমরা তোমাকে এভাবে যেতে দিতে পারি না। আমাদের ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে। মায়া মাথা নিচু করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। ফি আমানিল্লাহ, আবার দেখা হবে। এ কথা বলেই মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বিদায় জানায় রোদেলা। তারপরে কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ করে রুমের দরজা জানালাগুলো খুলে দেয় রোদ। রুমের সাথে বারান্দাতেও এসে বসে সে, বহু মাস পর। সে যখন বারান্দায় এসে দাঁড়ায় তখন ভাবনায় মত্ত। তখন তার চোখ যায় দূরের রাস্তায় ওই পাশে থাকা ৫ তলা ভবনের বারান্দায়। তখনই তার চোখ আটকে যায় সেখানে। ওই বারান্দাতে একটা মেয়ে, কিন্তু মেয়েটাকে দেখে রোদের চোখ আটকায়নি। প্রথমে রোদ ভাবতে থাকে, ওই পাঁচতলায় কে এলো? ওইটা তো খালি থাকার কথা। কারণ ওই বাড়ির সব ফ্ল্যাট ভাড়া দিলেও বিশেষ কোনো এক কারণবশত ওই ৫ তলা ভাড়া দেয়া নিষেধ ছিল। বাবা কি তাহলে তার সত্যর কথা ভুলে গেল? এই ভাবনায় সে আবার তাকায় ওই বারান্দায়। তখন তার চোখ আটকে যায় ওখানে থাকা মেয়েটার উপর। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর যখন তার ধ্যান ভাঙে,
তখন যেন সে কোনো এক অতীতে একজোড়া চোখের খোঁজ পায় সেখানে। অপরদিকে আমাদের ছোট্ট হিরো তার মাকে বলতে থাকে, মামুনি, কোথায় তুমি? আমি একটা ছবি এঁকেছি, দেখো তো ছবিটা কেমন হয়েছে। ও মামুনি, বলো না। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে ছবিটা হাতে নিয়ে প্রতিদিনের মতো আজও বলে, খুব সুন্দর হয়েছে বাবাই। আমার বাবাটা কি খারাপ ছবি আঁকতে পারে কখনো? মামুনি, সাথে চিঠিটাও লিখেছি। তুমি কাল আবার এই দুটোকে আমার পাপা কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে বাবাই, তবে তুমি আমাকে বলো তো, তুমি রোজ রোজ একই ছবি একই চিঠি লিখে পাপাকে পাঠাও কেন? পাপা তো আকাশের উপরে থাকে, তাই না? হ্যাঁ, থাকে তো। পাইলট আঙ্কেল না মনে হয় আমার ছবি আর চিঠি নিতে ভুলে যায়, তাই প্রতিদিন দেই। কখনো ভুলে না যে নিয়ে যায়, জন্যই প্রতিদিন দিতে থাকি। বলে আমার বুদ্ধিমান বাবাটারে। ঠিক আছে, এখন গুড বাইয়ের মতো ব্রাশ করে ঘুমোতে যাও। রোদ রোদ, বাবা দরজাটা খোল। রোদ ঢুলু ঢুলু চোখে দরজা খুলে সরে দাঁড়ায়। আদনান সাহেব ভেতরে প্রবেশ করে বলে, বাবা আর কতদিন এভাবে থাকবে? তুমি আমার একমাত্র সন্তান, আর তুমি একমাত্র মানুষ নও যে জীবনে কষ্ট পেয়েছো। তোমার চেয়েও শত শত কষ্ট নিয়ে এই পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে। তাই বলে কি তার সবাই তোমার মতো জীবনের গতি থামিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা মানুষকে যেমন কষ্ট দেন, তেমনি কষ্ট সহ্য করার ক্ষমতাও তিনি দেন। যা কিছু তিনি কেড়ে নেন, তার থেকেও ভালো কিছু তিনি আমাদেরকে দেন। রোদ বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার চাওয়া পাওয়াগুলো কি খুব বেশি ছিল? আমি তো কখনো কারোর ক্ষতি চাইনি, তবে আমার সাথে কেন এমন হলো? আল্লাহ আমাদের পরীক্ষা নেন। অনেক তো হলো বাবা, ফিরে এসো। আমি চাই আমার পুরনো হাসিখুশি রোদ। তোমার টেনশনে তোমার মাও অসুস্থ হয়ে পড়েছিল, সে সব সময় তোমার মুখের দিকে তাকাতেই পারে না। আল্লাহর উপর ভরসা রাখছে, তোমার জন্য নিশ্চয়ই কিছু রেখেছে। এতক্ষণ দরজার ওপাশ থেকে উনাদের সব কথা শুনছিলেন মমতা বেগম। উনি রোদের মা। কোনো এক অপরাধ বোধে তিনি এতদিন ছেলের সামনে আসতেন না। শুধু যে অপরাধ বোধ নয়, এই করুণ মুখের দিকে তাকিয়ে তার কলিজা ছিঁড়ে যেতে চায়। তিনি দূর থেকে দেখে চোখের পানি ঝরাতেন। রোদ দরজার পর্দার ওই পাশ থেকে তার মায়ের শাড়ির আঁচল লক্ষ্য করে। তারপর সে ডেকে ওঠে, আম্মু, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মমতা বেগমের মনের মধ্যে যেন হঠাৎ করে আনন্দের বন্যা বইতে থাকে। অনেকদিন পর ছেলে তাকে আম্মু বলে ডাক দিয়েছে। সে যেন এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরে ছেলেকে। বাবা, আমার তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে পেতে চাই। তুমি আমাদের সেই রোদ হয়ে আমাদের জীবনে আলো ছড়াবে, এটাই আশা করি। রোদ বাবার কথা শুনে ভাবতে থাকে গতকালের সেই চোখ জোড়ার বলা কথাগুলো। কাল যখন রোদ সিগারেট হাতে নেশার ঘোরে তার বাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই সুপার শপের সামনে একটি মাস্ক পরা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। প্রথমত মেয়েটি তার উপর অনেকটাই চড়া হয়ে যায়, কিন্তু যখন লোকটার চোখের দিকে তাকায় তখন সে বুঝতে পারে এই ছেলে তখন নেশায় বিভোর। আর তখনই তার মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায়। আর তখনই ছেলেটার সামনে এসে রাগী চোখে বলতে থাকে, এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা তো দেখছি অনেকগুলো। তো এটা কি নেশা করে যা ইচ্ছা তাই করার জায়গা? নেশা করেছেন বলে কি আপনার চোখগুলো বন্ধ করে রেখেছেন? এখানে একটা জলজান্ত মেয়ে মানুষ চোখে পড়ছে না, গায়ে এসে পড়ছেন? এই যে, আপনি ভুল বলছেন। আমি আপনার গায়ের ওপর পড়তে চাইনি। আসলে আমি আপনার গাড়ির দিকে, সরি, আপনার না, আমার গাড়ির দিকে ছুটে নিয়ে উঠতে গিয়ে। আপনি তো দেখছি ঠিক মতো কথাই বলতে পারছেন না নেশার জন্য, আর চলাফেরা তো এলোমেলো হবেই। এই যে ম্যাডাম, শুনুন। শুনবো না, আমি বলি আপনি শুনুন। আল্লাহ তাআলার দেয়া এই জীবনটা আমাদের কাছে একটা আমানত স্বরূপ।
আর আমাদের কারো অধিকার নেই এই জীবনকে নষ্ট করে দেওয়ার বা শেষ করে দেওয়ার। কষ্ট উনি দেন, আবার কষ্ট থেকে মুক্তির রাস্তা উনিই বের করে দেন। তাই বলে কি আমাদের নিজেদের শেষ করে ফেলতে হবে? কষ্টটা কষ্টটা লোকজনকে দেখিয়ে বেড়াতে হবে? আসলে জানেন, এই যে আপনার মতো যারা আছে না, তারা শুধু নিজেদের ভেবেই নিঃশেষ হয়। একটাবার ভাবে না তাদের আচরণ, তাদের কাজকর্মের ধরনে তাদের কাছের মানুষগুলোর কি অসহনীয় যন্ত্রণা হয়। মাতাল কণ্ঠে। যা বাবা, একটা ধাক্কায় এতগুলো কথা, পুরো একটা লেকচার দিয়ে দিল। এ কথা বলে যেই সে মেয়েটার চোখের দিকে তাকায় তখনই মাস্ক পরা থাকাতে সে শুধু মায়ার চোখ দুটো দেখতে পায়। কিন্তু তাতেই তার মনে হয় এই চোখ দুটো আগেও সে কোথাও যেন দেখেছে। কিছু বলতে যাবে তার আগেই মায়া সেখান থেকে চলে যায়। তাকে রোদের ভাবনার ঘোর কাটে। আমি আমার সোনা রোদকে ফেরত চাই, দিবে না বাবা? তখন মা আর বাবার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে জড়িয়ে ধরে রোদ। আজ শুক্রবার, দুই বাবা ছেলে একসাথে জুম্বার নামাজে যাব। তুমি তৈরি হয়ে নিচে এসো। আদনান সাহেব সময় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর এইসব গুণের জন্যই তিনি সকলের কাছে অনেক পছন্দের একজন ব্যক্তি। আদনান সাহেব ও রোদ তাদের বাসা হতে নামাজের উদ্দেশ্যে বের হয়। রোদ খেয়াল করে ছোট্ট একটা কিউট গোলুমুলু বাচ্চা একটু ভীতু ভীতু মুখে রাস্তা দিয়ে সরে আসছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। রোদ তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখতে পায় একটা কুকুর বাচ্চাটার কাছাকাছি আসছে। এদিকে রাস্তার দিকে অনেক গাড়ি যাচ্ছে, এই দিকে কুকুরটা এগিয়ে আসছে। মায়ান এগুলো দেখেই দেয় একটা চিৎকার। মূলত মায়ানই ছিল সেই গোলুমুলু বাচ্চাটা। মায়ান একটা কিউট বাচ্চা, যে কোনো লোক তাকে দেখেই আদর না করে থাকতেই পারবে না। সে তার পাশের ফ্ল্যাটের আঙ্কেলের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে এসেছিল। তার ওই আঙ্কেল বাসা থেকে বের হওয়ার পরই এক বন্ধুর সাথে কুশল বিনিময় করছিল। মায়ানের কথা তার মনে ছিল কিনা কে জানে, সে তো কথা বলেই যাচ্ছিল। মায়ানের চিৎকারেই রোদ এক দৌড়ে বাচ্চাটার সামনে এসে তাকে কোলে নিয়ে রাস্তার সাইডে চলে আসে। এই যে লিট হ্যান্ডসাম, তুমি একা রাস্তায় কি করছিলে? আমি তো নামাজে যাচ্ছিলাম। রোদ দেখে তাই তো, মায়ানের গায়ে ছোট্ট পাঞ্জাবি, মাথায় টুপি। রোদ ভুরু কুঁচকে হা হয়ে বলে, তুমি একা একা নামাজে যাচ্ছিলে? না তো, একা যাবো কেন? তাহলে কি তোমার আব্বুর সাথে যাচ্ছিলে? তোমাকে একা রেখে উনি কোথায় চলে গেছে? মায়ান রোদের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে বল মানুষ আঙ্কেল, আমি তো পাপার সাথে যাচ্ছিলাম না। মায়ানের কথা শুনে রোদ কিছুটা থতমত খেয়ে যায়। কি নামে ডাকলো তাকে? বন মানুষ আঙ্কেল? সে দেখতে কি বন মানুষের মতো? যার জন্য কিনা এক সময় ভার্সিটির মেয়েরা পাগল ছিল, সে ছিল একদম একটা পারফেক্ট কিলার লুক হিরো। সব মেয়েরা তাকে চকলেট বয় বলে ডাকতো, আর এই পিচ্চি কিনা তাকে বন মানুষ বানিয়ে দিল। পাশে দাঁড়িয়ে আদনান সাহেব মিটমিট করে হাসছেন, কারণ উনি এতক্ষণ সাইডে দাঁড়িয়ে মায়ান আর রোদের সমস্ত কর্মকাণ্ড ও কথাবার্তা শুনছিল। বাবার দিকে তাকিয়ে রোদ বলে ওঠে, লাইক সিরিয়াসলি বাবা, তুমিও হাসছো? শেষে কিনা আমি বন মানুষ? আদনান সাহেব তখন রোদের সামনে এসে কাঁধে হাত দিয়ে বললেন, মন খারাপ করো না মাইসান, ও তো ভুল কিছু বলেনি। বাবা তুমিও। কতদিন হয়েছে আয়না দেখো না, নিজেকে দেখেছো? কত মাস বছর হয়েছে। তোমার ভাগ্য ভালো, ছেলেটা তোমাকে বুন মানুষ দেখেছে, দাদু ভাই ডাকেনি। এবার তাদের সামনে এসে একজন মধ্যবয়স্ক লোক, তিনি এসে মায়ানকে বললেন, মায়ান, বাবা আমি তোমাকে খুঁজছিলাম, তুমি এখানে চলে এসেছো কি করে? আমাকে একটা এত বড় কুকুর তাড়া করছিল কামড় দেওয়ার জন্য। আমি তাই ভয়ে পেয়ে দৌড় দিচ্ছিলাম, তারপরে ওই আঙ্কেলটা আমাকে কোলে নিয়ে এনে কুকুরটাকে তাড়িয়ে দেয়। আই এম সরি বাবা, আমি বুঝতে পারিনি। আজকের অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা গেট থেকে বের হওয়ার পর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়, তাই তার সাথে কুশল বিনিময় করছিলাম। আমার ভুল হয়েছে, আমার ওর হাত ধরে রাখা উচিত ছিল। পরবর্তীতে ওকে নিয়ে বের হলে অবশ্যই হাত ধরে রাখবেন। তারপর সবাই নামাজে চলে যায়। রোদ বসে আছে তার ঘর আর বারান্দার মাঝামাঝি একটা সোফার মধ্যে। বসে বসে সে কিছু একটা চিন্তা করছিল।
তারপর কি ভেবে যেন উঠে দাঁড়ায়। পরক্ষণেই তার মনে পড়ে মায়ানের কথা, বন মানুষ আঙ্কেল। তারপর সে কথাটা মনে করে মুচকি মুচকি হাসতে থাকে এবং ধীর পায়ে হেঁটে আয়নার সামনে এসে দাঁড়ায়। সে যেন নিজেকেই নিজে চিনতে পারছে না। যেখানে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, সেখানে ওই বাচ্চা ছেলেটার আর কি দোষ? সে তো আমাকে বন মানুষ ভেবে ভুল করেনি। রোদ ধীর পায়ে রুম থেকে বের হয়ে বাসা থেকে নিচে নামে আর কাউকে ফোন দেয়। একটা সুপার শপের সামনে দাঁড়িয়ে আছে মায়া, মায়ান এবং ঈশানী। তখনই মায়া বলে, তুই মায়ানকে নিয়ে এখানে দাঁড়া, আমি ভিতর থেকে দেখে আসি ওটা আছে কিনা। এ কথা বলেই মায়া সুপার শপের ভিতরে চলে যায়। আর তখনই সুপার শপের সামনে এসে থামে একটি কালো গাড়ি। গাড়ি থেকে নেমে আসে একটি ছেলে, পরনে কালো প্যান্ট, গায়ে কালো জ্যাকেট, চুলগুলো স্টাইল করা, চোখে কালো চশমা। আশেপাশে সবাই তো হা হয়ে তাকিয়ে আছে। বেশিরভাগ মেয়েরাই হা হয়ে তাকিয়ে আছে, এমনভাবে আছে যেন মশা অনায়াসে তাদের মুখের মধ্যে চলে যেতে পারে। গাড়ি থেকে নেমে ছেলেটি ধীর পায়ে এগিয়ে যায় সুপার শপের সামনে। এদিকে ঈশানী মায়ানকে দাঁড় করিয়ে রেখে কিছু একটা নেয়ার জন্য ভেতরে যায়। সেই হ্যান্ডসাম ছেলেটি ধীর পায়ে মায়ানের সামনে এসে দাঁড়িয়ে মায়ানকে জিজ্ঞেস করে, কি ব্যাপার লেডিস হ্যান্ডসাম, আপনি এখানে একা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? মায়ান বড় বড় চোখ করে রোদের দিকে তাকিয়ে থাকে। সে তো তাকে চিনতেই পারছে না। রোদের যখন মায়ানের সাথে দেখা হয়েছিল তখন তো রোদের মুখে এক গাদা দাড়ি গোঁফে ভরপুর ছিল। তার বেশভূষাও ছিল অন্যরকম, তাই মায়ান তাকে চিনতেই পারছে না। তাই সে অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কে? আন্দাজ জানলে কি করে? রোদ অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, এই ছেলে এত তাড়াতাড়ি আমাকে কি ভুলে গেল? এই যে আপনি কি ছেলে ধরা? আমাকে ধরে নিয়ে যাবেন? অবাক হয়ে মনে মনে রোদ বলতে থাকে, কি ছেলে রে বাবা, একবার বন মানুষ বানিয়ে দিল, এখন আবার আমাকে ছেলে ধরা বানিয়ে দিলে। আমাকে চিনতে পারছো না? আমাকে দেখে তোমার ছেলে ধরা মনে হচ্ছে কেন হ্যান্ডসাম? তখনই হঠাৎ রোদের মায়ানের দেয়া নামটা মনে পড়ে আর বলে, আমি তোমার বন মানুষ আঙ্কেল। মায়ান অবাক চোখে তাকিয়ে বলে, ও বোন মানুষ আঙ্কেল, তুমি এত সুন্দর হলে কি করে? বড় ছেলে মানুষ কি চাইলেই সুন্দর হয়ে যেতে পারে? তারা কি ম্যাজিক জানে আঙ্কেল? তুমি কি আমাকে ম্যাজিক শিখাবে? রোদ মায়ানকে কোলে নিয়ে খেলনা জোনের সাইডে চলে আসে আর সাথে সাথে জিজ্ঞেস করে, কার সাথে এসেছো তুমি? আম্মুর আর একটা মাম্মার সাথে এসেছি। ঈশানী মায়ার বান্ধবী। শুধু বান্ধবী বললে ভুল হবে। মায়ার জীবনে অনেক কিছুর অবদান এই ঈশানী। নিজের মায়ের পেটের বোনও এমন হয় না। অনেক সময় নিজের আপনও এত কিছু করে না যতটা মায়ার জন্য ঈশানী করেছে। ইভেন এখনও করছে। মায়া কতগুলো প্যাকেট হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। ঈশানী ডান পাশে ফিরতে যাচ্ছিল, অমনি সে ধাক্কা খায় কিছু একটার সাথে, ছিটকে পড়ে পাশে। ও মা গো, আমার কোমরটা বুঝি এবার গেল, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গো। বলে কোন পিলারটা এখানে দাঁড় করে রেখেছে? পাশের লোকটা হা হয়ে তাকিয়ে বলে, এই যে ম্যাডাম, চোখে দেখেন না, কাকে পিলার বলছেন? এই পিলার মানে বুঝছেন না? আপনি তো আস্ত একটা খাম্বা। আর আপনাকেই বলছি, না না, আপনি তো আস্ত একটা বদলোক। আমার কোমর ভেঙে দিয়ে বলে কিনা আমি চোখে দেখি না। আপনার চোখগুলো কি ওই গলির ছেলে পেলেদের মার্বেল খেলতে দিয়ে আসছে নাকি? আপনি কেন দেখেন নি? ঘন্টার বনো হাতি একটা। এটা মেয়ে মানুষ নাকি একটা আস্ত অ্যাটম বোম? এ কথা বলেই ঈশান সেখান থেকে চলে যায় আর ঈশানী মনে মনে ঈশানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। দূর থেকে মায়া ঈশানীকে পড়ে থাকতে দেখে দৌড়ে আসে তার কাছে আর জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? এইভাবে নিচে বসে আসিস কেন? একটা বদ খচ্চর হনুমান আমার সাথে ধাক্কা লাগে, আমাকে ফেলে দে। অসভ্য খচ্চর হনুমান লোক একটা, কতটা অভদ্র। ফেলে দিল তো দিল, আবার আমায় না তুলে চলে গেল, সরিটা পর্যন্ত বললো না। ঈশানী বোন আমার, থাম এবার একটু। বুঝলাম লোকটা তোকে ধাক্কা দিয়েছে, তুই কোন দিকে তাকিয়ে হাঁটছিলি? আরে আমি তো পাশ ফিরে যাচ্ছিলাম। হয়েছে হয়েছে, ওঠ এবার। কোথা থেকে চলে আসে যত সব অন্ধ লোকজন, গায়ে পড়ে ধাক্কা খেয়ে বলে কি না আমি খাম্বা?
অসভ্য মাইয়া মানুষ কথাকার। ভাই শেষে তোকে গন্ডার আর বোন হাতি বানিয়ে দিল কি? ম্যাজিক আঙ্কেল, বুনো হাতে কি? ঈশান মায়ানের দিকে তাকিয়ে রোদকে জিজ্ঞেস করে এটা কে গো? হাসতে হাসতে। ও হচ্ছে লিট হ্যান্ডসাম, ওর নাম মায়ান। ঈশান মুচকি হেসে মায়ানের গাল টেনে দেয়, মনে মনে বলে, রোদের কোলে এই বাচ্চাটা অনেক মানিয়েছে। বাচ্চাটা ওর কোলে থাকাতে খুব অদ্ভুতভাবেই রোদকে কেমন হ্যাপি হ্যাপি লাগছে। এর মধ্যে মায়া আর ঈশানী মায়ানকে খুঁজতে খুঁজতে চলে আসে। মায়া আর ঈশানীকে দেখে রোদের কোল থেকে নেমে মামুনি মামুনি বলে দৌড় দেয়। রোদ আর ঈশান ওই দিকে তাকিয়ে থাকে। মায়ান ঈশানীকে জড়িয়ে ধরে। রোদ এবং ঈশান ভাবে হয়তো ঈশানী মায়ানের মা। ঈশান বলে ওঠে, শেষে কিনা এই অ্যাটম বোম এই কিউট বাচ্চার মা। মায়া মুখে মাস্ক পরে থাকায় তার চেহারা দেখতে পাওয়া যায় না। মায়া সব সময় মুখে মাস্ক পরে থাকে, তাও বিশেষ একটা কারণ আছে, এটা আমরা গল্পে জানতে পারবো। মায়ান, ঈশানী আর মায়া তিনজনই সিএনজির জন্য দাঁড়িয়ে থাকে। এমন সময় মায়ার ফোন আসাতে সে ব্যাগ থেকে ফোন বের করে কথা বলতে থাকে। ঈশানী মায়ানকে নিয়ে হাত ধরে 2-4 পা এগিয়ে যায় সিএনজি ঠিক করার জন্য। মায়া যখন ফোনে কথা বলছিল হঠাৎ করেই পিছন থেকে একটা রিকশা এসে মায়ার গায়ের সাথে লেগে চলে যায়। এতে করে মায়ার হাত থেকে ফোনটা পড়ে যায় এবং অসাবধানতাবশত তার মুখের মাস্কটি খুলে পড়ে যায়। তার মুখ থেকে মাস্ক সরে গেছে। বুঝতে পেরে সে তাড়াতাড়ি সেটা খুঁজতে থাকে। আশেপাশের লোকজন হাঁ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। সে ফোন হাতে নিয়ে উঠে দাঁড়ায়। সে কি জানতো আশেপাশের লোকজনের সাথে আরও এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে হতবাক হয়ে। আর সে মনে মনে বলছিল, মাশাআল্লাহ, ওই মুখটা যেন সে কোথায় দেখেছিল। তার মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল। তখনই ঈশান রোদের সামনে এসে বলে, কোথায় তাকিয়ে আছিস আর বিড়বিড় করে কি বলছিস? রোদ হেসে ফেলে। ঈশানকে বলে, তুই গাড়ি নিয়ে সামনে আয়, আমি আসছি। এ কথা বলেই সে সামনের রাস্তার দিকে এগোতে থাকে। রোদ মায়ার কাছাকাছি আসার আগেই ঈশানীর ডাকে মায়া সিএনজিতে উঠে বসে। আসতে আসতেই মায়াদের সিএনজি ছেড়ে দেয়। রোদের ধ্যান ভাঙে ঈশানের ডাকে। জানালা দিয়ে রোদকে গাড়িতে উঠতে বলে। রোদ গাড়িতে ওঠার পর ঈশান রোদকে জিজ্ঞেস করে, তুই এইভাবে হতভম্ব হয়ে সামনের দিকে হেঁটে গেলি কেন? এমনি একটা কাজ ছিল। কাজ ছিল তোর? কি কাজ? জীবনকে ফিরে পাওয়ার কাজ। জীবনকে ফিরে পাওয়া মানে? তাহলে কি রোদ তার জীবনের সমস্ত তিক্ততা ভুলে নতুন করে বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পেল? কোথায় তোর জীবন? কাছে আসার আগেই তো চলে গেল। বেশ কয়েকদিন কেটে যায়। রোদ নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করছে। হঠাৎ বিকেলে তার চোখ যায় দূরের বারান্দায়। ফুলের টবে পানি দিচ্ছিল এক নারী। তার চুলগুলো বাতাসে উড়ে উড়ে তার মুখ ঢেকে দিচ্ছিল বারবার। বারান্দায় থাকা সোফাটায় বসে তার এই দৃশ্যটা দেখতে কেমন যেন খুব ভালো লাগছিল। সে খেয়াল করলো মেয়েটার পেছনের চুলগুলো কোমর ছাড়িয়ে অনেকখানি লম্বা মনে হয়। ভেজা চুলগুলো শুকানোর জন্যই ওভাবে ছেড়ে রেখেছে। সামনের চুলগুলো সরে যাওয়ার পর যখন মেয়েটার মুখ হালকা হালকা কিছু দেখা গেল তখন যেন রোদ একটা ঝটকা খেল। হঠাৎ সে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মনে মনে বলল, মায়াবেনী, তুমি এইখানে? আমি তোমায় কোথায় কোথায় খুঁজে চলেছি। তাকিয়ে থাকলো যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সরে না গেল মেয়েটা। বারান্দা হতে সরে ভিতরে চলে যেতেই রোদের ধ্যান ভাঙল আর মনে মনে বলে উঠল, আমার মনে অনুভূতিগুলো মৃত ছিল প্রায়। তুমি কি আমার সেই অনুভূতিকে আবার জাগিয়ে দিলে মায়াবিনী? সেদিন তোমার মুখটা দেখার পর নিজেকে কেমন যেন অন্য এক রোদ মনে হচ্ছে। খোলসে আড়ালে থাকা রোদ যেন হঠাৎ করেই বাইরে এসে আলো ছড়াতে চাচ্ছে। কেন এমন মনে হচ্ছে মায়াবিনী? কি আছে তোমার ওই মুখে? ঈশান ওর বাবার সাথে ডাইনিংয়ে খেতে বসেছে। ঈশানের বাবা ঈশানকে বলল, ঈশান, কাল থেকে তুমি আমার অফিসে বসবে। বাবা, কাল থেকে বসতে হবে? আর কয়েকটা দিন হলে হয় না? হয়, তবে কাল একবার যেয়ে অফিসটাকে দেখা দরকার আছে না? সবার সাথে পরিচয় হয়ে আসবে। ঠিক আছে বাবা, যাব। তবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তখন ঈশানের মা বলে ওঠে,
তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো কেন? কোথায় যাবে তুমি? ঈশান? হ্যাঁ আম্মু, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। ঈশানের আম্মু রেবেকা সুলতানা, তিনি ছেলের সাথে একেবারে বন্ধুর মতো। শুধু ঈশানের মায়ের সাথে নয়, বাবার সাথেও তার একই সম্পর্ক। মূলত ঈশান তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই একটু বেশি আদরের। তার ছোট থেকে ঈশানের বাবা মা ছেলের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে। আসলে মূলত একজন সন্তানের জন্য তার বাবা মা হলো সর্বপ্রথম বন্ধু হওয়া উচিত। আমাদের ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা যাই হোক না কেন, সবার আগে বাবা মার সাথে শেয়ার করা উচিত। আর আমাদের বাবা মার উচিত সন্তানের সময় দেয়া, তার সমস্ত খোঁজ খবর নেয়া এবং একজন বন্ধুর মতো আচরণ করা। তোমার ইম্পর্ট্যান্ট কাজটা কি আমার বৌমার সাথে দেখা করা? হোয়াট? কি বলছো আম্মু? বৌমা মানে? বৌমা মানে বোঝো না বাবা? বুঝি, ওইটা এখনো পাইনি আম্মু। এখন পর্যন্ত পাওনি তো আর কবে পাবে? এবারে একটু মন দিয়ে খোঁজো। তারপরেই সবাই হেসে দেয়। এরপর আর কোনো কথা হয় না। খাওয়া শেষ করে রেডি হয়ে দুজন অফিসের জন্য রওনা দেয়। মায়া একজন ফ্যাশন ডিজাইনার। পড়াশোনার পাশাপাশি সে একটা ফ্যাশন হাউসে চাকরি করে। মায়া যে অফিসে চাকরি করে সেই অফিসটাই ঈশানের বাবার অফিস। ওর বাবা অফিসে ঢোকার সাথে সাথেই সকল স্টাফ দাঁড়িয়ে যায় এবং সালাম দেয়। মৃণাল সাহেব তার পিএকে ডেকে বলে,